কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় পার্টনার প্রকল্পের আওতায় উত্তম কৃষি চর্চা অনুসরণ করে করলার আবাদ। ফরিদপুর জেলার মধুখালী উপজেলা একটি কৃষি প্রধান এলাকা। বর্তমানে অন্যান্য সবজির পাশাপাশি নিরাপদ করলার চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। করলা কিউকারবিটেসি পরিবারভুক্ত বাংলাদেশের অন্যতম প্রধান সবজি। স্বাদে তিতা হলেও উত্তম গুণাগুণের কারণে সকলের নিকট এটি বেশ জনপ্রিয়। বর্তমানে অনেকেই করলা চাষ করে লাভবান হচ্ছেন। করলার 100 গ্রাম ভক্ষণযোগ্য অংশে থাকে 1.5 থেকে 2.0 গ্রাম আমিষ, 20 থেকে 23 মিলিগ্রাম ক্যালসিয়াম, 1.8 থেকে 2.0 মিলিগ্রাম লৌহ এবং 88.96 মিলিগ্রাম ভিটামিন সি। এতে অধিক পরিমাণ খনিজ ও খাদ্যপ্রাণ রয়েছে। করলার রস বহুমূত্র, চর্মরোগ, বাত এবং হাঁপানি রোগের উপশম করে। করলার আকার এবং রং আকর্ষণীয়, বাজারে চাহিদা ও মূল্য অনেক বেশি। ফল হালকা সবুজ, মাঝখানে চওড়া কিন্তু দুই প্রান্তে সরু। ফল জাতভেদে 20 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। করলার উচ্চ ফলনশীল জাত রোপণের 40 থেকে 45 দিন পর সংগ্রহ করা যায়। গড় ওজন 100 থেকে 120 গ্রাম, একর প্রতি ফলন 8 থেকে 9 টন। ফরিদপুর জেলাধীন মধুখালী উপজেলার লাইজানা আশাপুর গ্রামের কৃষক সুলতান মুন্সি, তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী পেয়ে উত্তম কৃষি চর্চা অনুসরণ করে 1 একর জায়গায় করলা চাষ করছেন। আমাদের দেশে কৃষি খোরপোষে কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে গেছে। আমাদের কৃষক ভাইয়েরা এখন আধুনিক চাষাবাদ করছেন এবং পার্টনার প্রোগ্রামের আওতায় ওনারা চাষাবাদ করছেন। আমরা যে ক্ষেতে এসেছি এটা একটি করলার ক্ষেত। এখানে কিভাবে ওনারা এই করলার চাষ করছেন সে বিষয়ে জানবো। ভাই, কি নাম আপনার? আমার নাম সুলতান মুন্সি। সুলতান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা সুলতান ভাই, এই যে চাষাবাদ পদ্ধতি এটা কিভাবে আপনারা শিখলেন? এরা আমাদের মধুখালী কৃষি অফিস থেকে আমাদের পরামর্শ দিছে এবং আমাদের কিভাবে কি করতে হবে এটা পরামর্শ তাদের কাছ থেকে নেওয়া। তারাই এগুলো পরামর্শ দিছে, তাদের পরামর্শ অনুযায়ী আমরা চাষবাস করছি। আচ্ছা, প্রথমে মাটি নিছে, পানি পরীক্ষার জন্য নিছে, ওটা নিয়ে পরীক্ষা করছে। তারপরে আমাদের বীজতলা রেডি করছি। বীজতলা রেডি করার পর তারপর বীজ বপন করছি। বপন করার পরে তারপরে সে আস্তে আস্তে এইগুলো এই জেংলি সবকিছু পরিচর্যা করতেছি। আচ্ছা, মাথায় যে একটা ক্যাপ দিয়েছেন, মুখে মাস্ক দিয়েছেন, হাতে গ্লাভস দিয়েছেন কেন? এটা তো বিশুদ্ধ জিনিস খাইতে পারে বা জনগণ কি আমরাও খাইতে পারি, এই জন্য এই গ্লাভস এবং মাস্ক পরা। এই যে হলুদ কার্ড আপনারা দিয়েছেন বিভিন্ন জায়গায়, এটা কেন? পোকা ওই গাছের হলুদ পাতা হলুদ হয়ে যায় এবং গাছের ফল ছিদ্র করে, এই জন্যই হলুদ কাঠ দেওয়ার পরে ওই পোকাগুলো হলুদ কাঠে পড়লে পরে ওইটা আর উঠতে পারে না, এই জন্যই ওইটা দেওয়া। গাছের নিচে আবার তাবিজ দেওয়া আছে, ওই কৌটার ভিতর তাবিজ দেওয়া আছে, ওইটা পোক ওর ভিতর গিলে আর পোক বাড়িতে পারে না, এই জন্যই ওই কৌটাগুলোও দেওয়া এবং এই হলুদ কাঠগুলো দেওয়া। মালচিং ব্যবহার করছেন কেন? মালচিং এ ঘাস আগাছাগুলো কম হয়, গাছের গোড়ায় সারটার যাই আছে ওইটা মালচিং এর জন্য কম, ওরা ঘাস পাতা হয় না এবং
ওই গাছেই পুরোপুরি সারটা খাইতে পারে, এই জন্য মালচিং করছি। মার্চ মাসে করলার চারা লাগিয়েছিলেন, খেতে মালচিং প্রয়োগ করেছিলেন। পোকামাকড় দমনের জন্য সেক্স ফেরোমন ফাঁদ এবং ইয়েলো ফাঁদ ব্যবহার করেছেন। কৃষক ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতাও মেনে চলছেন। খেতে কাজ করার সময় মাথায় টুপি দেন, হাতে গ্লাভস পরেন এবং মুখে মাস্ক ব্যবহার করেন। শুষ্ক মৌসুমে সেচ দিয়েছেন, অনুমোদিত মাত্রায় বিভিন্ন সার প্রয়োগ করেছেন। সম্পূর্ণ জৈব ব্যবস্থাপনায় করলা চাষ করছেন তিনি। উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা তাকে সবসময় সহায়তা করে আসছেন। এখানে বিভিন্ন প্রকার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেমন মালচিং পদ্ধতি, তারপরে জাংলায়করণ মানে মাচায়, আগে মাচায় কেউ করতো না, এখন মাচা ব্যবহার করা হচ্ছে এবং জৈব বালাইনাশক ব্যবহার করা হচ্ছে, সেক্স ফেরোমন ফাঁদ, ইয়েলো ট্রাপ এগুলো ব্যবহার করা হচ্ছে। এখানে যে জৈব বালাইনাশক বলতে যে আমরা সাধারণত যে রাসায়নিক বালাইনাশকগুলো ব্যবহার করি সেইগুলো অত 10 দিন 15 দিন 20 দিনের রিয়াকশান থাকে, কিন্তু এই যে আমরা জৈব বালাইনাশক ব্যবহার করতে এটা সর্বোচ্চ কিছু 5 দিন 2 দিন 3 দিন, তারপরেও 2-1 দিন পরে খাইলেও সমস্যা হয় না। এখানে জৈব বালাইনাশক ব্যবহার যেমন মোজাইক ভাইরাসের জন্য ব্যবহার করছে বায়োক্লিন সাদা মাছির জন্য, তারপরে পচনের জন্য ব্যবহার করছে যে বায়ো এমভির, তারপরে যে আরও মাকড়ের আক্রমণ, সেই মাকড়ের আক্রমণ প্রতিহত করার জন্য কেমাইট ব্যবহার করছি। এগুলো সবই জৈব বালাইনাশক। এই জৈব বালাইনাশক ব্যবহার করার ফলে এখানে কৃষকের যেমন রোগ বালাইও কম হচ্ছে এবং ভোক্তারা এই যে করলা খাচ্ছে এগুলো তাদের রাসায়নিক বা কোনো রিয়াকশান হওয়ার সম্ভাবনা নাই, মানে আমরা এখনো পুরোপুরি এই ফসল সেফ আছে, কোনো সমস্যা নেই। করলা চাষের সফলতা দেখে আশপাশের অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন। পানি জমে না এ ধরনের জমিতে করলা চাষ করা ভালো। কয়েকটি চাষ দিয়ে সার প্রয়োগ করে মই দিয়ে জমি তৈরি করে নিতে হয়। হেক্টর প্রতি 10 টন পচা গোবর, 150 কেজি ইউরিয়া, 175 কেজি টিএসপি, 150 কেজি এমওপি ও 70 কেজি জিপসাম সার প্রয়োজন হয়। জমি তৈরি হলে বীজ বপন করতে হয় অথবা অন্য জায়গায় চারা তৈরি করে খেতে উঠিয়ে এনে লাগাতে হয়। চারা গজালে বা লাগানো চারা মাটিতে লেগে গেলে সে চারা মাচাতে উঠিয়ে দিতে হয়। মাচায় গাছ ওঠার পর 2-3 মাস করলা সংগ্রহ করা যায়। আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো খোরপোশ কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরকরণ, এবং এইটার একটা অন্যতম প্রধান উপাদান হলো এই গ্যাপ বা গুড এগ্রিকালচার সার্টিফিকেশন। কৃষকদেরকে মূলত এই সার্টিফিকেটটা আসলে ফসলের, কৃষকের না। ফসল তার যেই ফসল উৎপাদন করবে, আমরা অনেক সময় ট্রেনিংয়ে অনেক জায়গায় বলে থাকি যে আমার মানুষের যেরকম সার্টিফিকেট হয়, কেউ মাস্টার্স পাস, কেউ পিএইচডি পাস, কেউ ডিগ্রি পাস, তেমনি আমার ফসলকে আমি গ্যাপ পাস করাবো বা গ্যাপ সার্টিফিকেট দিব। এই সার্টিফিকেট নিয়ে সে দেশের বাইরে চলে যাবে, রপ্তানি করা যাবে, এর পাশাপাশি মানুষ নিরাপদ ফসল পাবে। তো আমাদের কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম কার্যক্রম হলো গ্যাপ। আমরা গুড এগ্রিকালচার প্র্যাকটিস সার্টিফাইড ফসল উৎপাদনের এরিয়া বাড়ানোর জন্য কাজ করতেছি। আর একটা আছে পিএফএস, পার্টনার ফিল্ড স্কুল। আমরা ফিল্ড স্কুলে গ্রুপ অ্যাপ্রোচে একসাথে 25 জনকে কোথাও গ্যাপের বিষয়ে, কোথাও পুষ্টির বিষয়ে, গম আছে, ভুট্টা আছে, এরকম বিভিন্ন ফসলের যেন সে অধিক মাত্রায় ফলন পায়, নিরাপদ ফসল উৎপাদন করতে পারে, পরিবেশ রক্ষা হয়, এই সব মিলিয়ে আমরা গ্রুপ অ্যাপ্রোচে পিএফএস এর মাধ্যমে কাজ করে যাচ্ছি। করলা চাষ করতে বিঘা প্রতি 30 থেকে 40 হাজার টাকা খরচ হয়। সেক্ষেত্রে 80 থেকে 90 হাজার টাকা আয় করা যায়। করলায় মাছি পোকা ও পাম্পকিন বিটল পোকার আক্রমণ হলে বালাইনাশক ব্যবহার করে দমন করতে হয়। করলার ভাইরাস জনিত মোজাইক রোগ দেখা দিলে মাছি পোকা দমনের ব্যবস্থা নিতে হয়। গাছ উঠিয়ে মাটিতে পুঁতে ফেলতে হয়। পাউডারি মিলডিউ হলে ছত্রাকনাশক ব্যবহার করতে হয়। করলার পাতা ও ফল উভয় ভক্ষণযোগ্য। উপকারিতা কথা ভেবে করলা সবার কাছেই খাদ্য হিসেবে বেশ গ্রহণযোগ্য। অধিকাংশ মানুষ প্রতিদিন করলা খেতে পছন্দ করেন। এখানে আমাদের পার্টনার প্রোগ্রামের অধীনে একটি প্রদর্শনী বাস্তবায়ন হয়েছে, যেটার মূল লক্ষ্য হচ্ছে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের মাধ্যমে আমরা নিরাপদ ফসল উৎপাদন করছি এখানে, এবং আমাদের যেই প্রোটোকলগুলো আছে এখানে সেই প্রোটোকল মেনটেন করে আমরা এখনো পর্যন্ত আমরা কাজটা এগিয়ে নিয়েছি। এবং এখান থেকে আমরা যেই ফসলটা পাচ্ছি, এখানে করলা আছে, করলাটা আমাদের ভোক্তাদের জন্য এটা নিরাপদ ফসল হিসেবে বাজারে যাচ্ছে এবং এটা ভালো মূল্য পাচ্ছে। আমাদের কৃষক যিনি আছেন তিনিও এখান থেকে বেশ লাভবান হচ্ছেন। আমরা আমাদের যে টেকনিক্যাল সাপোর্ট সেটা দিয়ে যাচ্ছি
আমরা আশা করছি যে আমাদের যে খাদ্যের যে ভেজালের বিষয়টা খুবই আলোচিত হচ্ছে, যে আমরা নিরাপদ খাদ্য পাচ্ছি না, সেই জায়গা থেকে আমাদের যেই প্রোগ্রামটা আছে পার্টনার প্রোগ্রাম, তাদের যে সচেষ্টা যে আমরা এখান থেকে নিরাপদ ফসল উৎপাদন করব, আমাদের ভোক্তা পর্যায়ে সেটা পৌঁছে দিব। পাশাপাশি এটা যেহেতু আমাদের একটা বৃহৎ লক্ষ্য রয়েছে যে দেশে উৎপাদিত পণ্য দেশের বাইরে কিভাবে পাঠানো যায় এবং সেখান থেকে আমাদের আর্নিংটা কিভাবে আনা যায়, সেখানে একটি নতুন মাত্রা যোগ করবে আমাদের এই গ্যাপ। করলা বাজারে চাহিদা বেশি এবং দামও বেশি। ক্ষেত থেকেই করলা বিক্রি হয়ে যায়, বাজারে নিয়েও বিক্রি করা যায়। বিদেশের বাজারেও করলার চাহিদা রয়েছে। স্বাভাবিক পরিবেশে করলা বেশি দিন সংরক্ষণ করা যায় না। ফসল সংগ্রহের পরপরই বাজারজাত করা উচিত। করলা বেশ উপকারী সবজি। এ সবজি চাষ করে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। যাদের সুযোগ আছে উত্তম কৃষি চর্চার মাধ্যমে করলা চাষ করে দেশের চাহিদা পূরণে অবদান রাখতে পারেন, সাথে সাথে নিজেরাও লাভবান হতে পারেন। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় যে সমস্ত সবজি আমরা খেয়ে থাকি তার মধ্যে করলা অন্যতম। স্বাদে এটি তিতা হলেও সকলের কাছে এটি অত্যন্ত জনপ্রিয়। তাছাড়াও এর অনেক ঔষধি গুণ রয়েছে। বিশেষ করে ডায়াবেটিস, চর্মরোগ, হাঁপানি এই সমস্ত রোগ নিরসনে করলার রস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের পার্টনার নামক একটি প্রকল্প আছে, যে প্রকল্পের আওতায় কৃষকরা মাঠ পর্যায়ে নিরাপদ সবজি উৎপাদন করে থাকে। ঠিক তারই আওতায় আমাদের অনেক কৃষক বর্তমানে এই পার্টনারের আওতায় গ্যাপ পদ্ধতি তথা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস পদ্ধতি অনুসরণ করে করলার আবাদ করছেন। গ্যাপ অনুসরণ করতে হলে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। যে কৃষক এই চাষ করবেন তিনি নিজে মাথায় টুপি ব্যবহার করবেন, হাতে গ্লাভস ব্যবহার করবেন, মুখে মাস্ক ব্যবহার করবেন। এছাড়াও উনি মালচিং পদ্ধতি প্রয়োগ করতে পারেন। পলিনেট হাউসে উৎপাদন করতে পারলে খুবই ভালো হয় এবং পোকামাকড় দমনের জন্য 6 ফেরোমন ফাঁদ অথবা ইয়েলো ফাঁদ ব্যবহার করতে পারেন। গ্যাপ পদ্ধতি অনুসরণ করে যে সমস্ত কৃষকরা করলা সহ অন্যান্য সবজি উৎপাদন করছেন তাদের নিকট থেকে অন্যান্য কৃষকরা অনায়াসে এই কৌশল জানতে পারেন এবং নিজেরাও নিরাপদ সবজি উৎপাদন করতে পারেন। আমরা আশা করব গ্যাপ অনুসরণ করে ভবিষ্যতে বাংলাদেশে নিরাপদ সবজি উৎপাদনে আমাদের একটা বিপ্লব সাধিত হবে। নিরাপদ সবজি উৎপাদন করতে হলে আপনি যদি আরও তথ্য জানতে চান আপনার স্থানীয় কৃষি অফিসের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার 16123 নম্বরে কল করেও বিস্তারিত তথ্য পেতে পারেন। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলাকৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। উত্তম কৃষি চর্চার অনুশীলন সারা বাংলাদেশে কৃষক ভাইদের মাঝে ছড়িয়ে পড়বে, এটাই আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ।